আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিবিসি বাংলার একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সেই সাক্ষাৎকারটির পর থেকে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকারটি নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগে সহিষ্ণু ছিল, এখন অসহিষ্ণু হয়ে উঠছেন। সাংবাদিকের সাথে তিনি ঠিকমতো কথা বলেননি, তার আচার আচরণ ভাবভঙ্গি কথাবার্তায় অনেক কিছুই আগের মতো নয়, অনেক পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমি বেশ কয়েকবার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে সাক্ষাৎকার যেটা দিয়েছেন সেটা শুনেছি এবং তার প্রত্যেকটি কথা যদি আমি পাই টু পাই ধরি, মোটামুটি 10টা থেকে 12টা কি পয়েন্ট আছে এখানে। এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব এবং প্রত্যেকটি বিষয় আপনাদের সাথে খোলাসা করার চেষ্টা করব যে ডক্টর মোহাম্মদ কি প্রসঙ্গে কি কথাটি বলেছেন। তিনি প্রথমেই বলেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, তারপর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর যে শেখ মুজিবের বাড়ি ভাঙা টাঙ্গা যে মব জাস্টিস, এই সমস্ত বিষয়গুলো নিয়েছে যে ওই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে, পুলিশ তাদের কাজে ফিরে যাচ্ছে, এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দিকে যাচ্ছে। আগে যে মব জাস্টিস হয়েছে, যেরকম এই যে ছিনতাই বিভিন্ন যে অপকর্মগুলো হয়েছে, সেই জায়গা থেকে বাংলাদেশ উত্তরণের চেষ্টা করছেন। এই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন কাজের প্রথমের চেষ্টা ছিল সেই ধ্বংসস্তূপ থেকে আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা। সেই চেষ্টার মধ্যে ছিলাম। আস্তে আস্তে ভবিষ্যৎ কি হবে সেটার জন্য চিন্তা করা, কোন দিকে আমরা অগ্রসর হব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই যে যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলভ করে এখন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যে 6টা কমিশন গঠন করা হয়েছিল তারাও রিপোর্টটি দিয়েছে, এখন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে রাজনৈতিক নেতারা যদি একমত হয় তাহলে সেই সংস্কারগুলো করে আর নির্বাচনের দিকে যাবে। নির্বাচন প্রসঙ্গ বিবিসি বাংলার যে সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন, তিনি এক কথায় এখানে সাফ জানিয়ে দিয়েছেন যে আমরা তো আগেই ডিক্লারেশন করেছি যে নির্বাচন কবে হবে, এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মে জুন, এইটাই তিনি এক কথায় বলে দিয়েছেন, আমি তো আগেই জানিয়ে দিয়েছি নির্বাচন কবে হবে। বিবিসি বাংলা প্রশ্ন করেন ভালো হয়নি কোনটা আপনার চোখে? প্রধান উপদেষ্টা বলছেন কোনটা ভালো হয়নি, কোনোটাই ভালো হয়নি সে অর্থে। যত ইচ্ছা আমাদের ইচ্ছা তো অনেক, রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারি নাই, সময় লাগবে। তো তিনি তো একদম সাদাসিধা বলেছেন যে বাংলাদেশের মানুষের ইচ্ছা আশা প্রত্যাশা তো অনেক, তো সেই জায়গা থেকে অনেক সংস্কার করে ফেলা, আমূল পরিবর্তন করে ফেলা, সেই পরিবর্তনগুলো তো তারা করতে পারছেন না। সেটা রাজনৈতিক সহযোগিতা অসহযোগিতা বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই কারণেই হোক, যেই কারণেই হোক, সেগুলো কিন্তু করতে পারছে না। বিবিসি বাংলার অন্য আরেক প্রশ্ন ছিল যে আমি যদি একজনের কথা বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্য বলেছেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা বলেছেন জনমনে ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কথা। মানে জনমনের কথা যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে জনাব তারেক রহমান যে বলছেন জনমনে অনেক সন্দেহ তৈরি হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পাল্টা প্রশ্ন করছেন তারেক রহমানের মনে কি সেই সন্দেহটা হয়েছে? তারপরে আবার বিবিসি বাংলা প্রশ্ন করছেন তার মনে কোনো সন্দেহ তৈরি হবে? প্রধান উপদেষ্টা সে করেনি তো, সে কথা বলছি, আমরা যখন বসি কেউ তো বলে না যে সন্দেহ হয়েছে, সে বলছে আমরা আপনার সঙ্গে আছি। দেখুন, তারেক রহমান তো সরকারের বিপক্ষে যেহেতু রাজনৈতিক দলের একজন নেতা, সেটা বলবেন। সেই জায়গা থেকে তারেক রহমান বা দলের বিএনপির নেতাকর্মীরা যখন তার সাথে বসেন সেই সময় তো সেরকম কোনো কিছু তিনি পান না। আর বিবিসি বাংলা বলেন যে মানে আপনার সামনে ভিন্ন কথা বলছে কিন্তু বক্তব্যে ভিন্ন কথা বলছে, তাই কি হচ্ছে? প্রধান উপদেষ্টা আবার প্রশ্ন উত্তর দেন ভিন্ন বলছে কিনা সেটা আপনারা বোঝেন, কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। একদম সোজা সাপটা কথা। সম্পর্কের যদি অবনতি ঘটে তাহলে সেটা তো বিএনপির পক্ষ থেকে ঘটবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা তিনি একদম সোজা সাপটা আসলে উত্তর দিয়েছেন। এই জায়গায় আসলে সন্দেহ করার কোনো বিষয় নেই। বিবিসি বাংলা আরেকটি প্রশ্ন করেছেন যে ছাত্রদের নিয়ে, ছাত্র একটা রাজনৈতিক দল গঠন করেছেন বা এরই মধ্যে করে ফেলেছেন, সেই বিষয়টি কয়েকটি রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সরকার তাদের সহায়তা করছে। সরকার কি সহায়তা করছে তাদেরকে বা করেছেন? প্রধান উপদেষ্টা না, সরকার কোনো সহায়তা করে না, যে রাজনৈতিক দল করতে চায় সে নিজেই ইস্তফা দিয়ে চলে গেছেন।
তিনজন ছাত্র প্রতিনিধি ছিল সরকারের ভেতর, যিনি রাজনৈতিক করতে মন স্থির করেছেন তিনি ইস্তফা দিয়ে সরকার থেকে চলে গেছেন। উনি প্রাইভেট সিটিজেনশিপে রাজনীতি করবেন, কারো বাধা দেওয়ার কি আছে? একদম সত্য কথা। রাজনৈতিক দল করার অধিকার অনেক আছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে রাষ্ট্র ক্ষমতা আসলেন, তারপর মাত্র 16টা দল আগে নিবন্ধিত হয়েছে, আর এই যে নতুন আরেকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো, মানে 17-18টা রাজনৈতিক দল গঠিত হয়ে গেছে। তখন প্রত্যেকটা দলই কি কিংস পার্টি হয়ে যাবে নাকি? আমি আসলে বুঝি না। বাংলাদেশ খালি কিংস পার্টি নিয়ে এত লাফালাফি করার কিছু নাই। বাংলাদেশের সব দলই কিংস পার্টি, যেগুলো এখন মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে লিড করছেন, তারা সবাই হচ্ছেন কিংস পার্টি। এখানে সেনাবাহিনী একটি প্রশ্ন করেছেন, সেনাবাহিনী থেকে কি আপনি সহযোগিতা পাচ্ছেন? যেহেতু কয়েকদিন আগে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্যতে অনেক কিছু বলেছেন, সেই প্রসঙ্গে বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন সর্বাত্মকভাবে। বিবিসি বাংলা, প্রথম থেকে যা ছিল এখনো কি তাই? প্রধান উপদেষ্টা বলেছেন যে অ্যাবসুলেটলি। বিবিসি বাংলা আবার তাকে প্রশ্ন করেছেন যে আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধানের একটি বক্তব্য দিয়েছে, সেখানে তিনি বলেছেন অনেক বিষয় তিনি এবং আপনি একমত। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? প্রধান উপদেষ্টা বলেছেন এটা ওনার বক্তব্য, উনি বলেছেন, আমার ওনাকে এনরোল করা বা না করার কোনো বিষয় নাই। তারপরে বিবিসি বাংলা থেকে আবার প্রশ্ন করেছেন, যেহেতু উনি বলেছেন যে অনেক বিষয়ে কথা হয়, আপনি অনেক বিষয়ে একমত অথবা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে কি সরকারের প্রধান হিসেবে আপনি কি মনে করেন? প্রধান উপদেষ্টা আবার এই উত্তরে বলছেন যে তো সব সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছেন বা তাদের নেতৃত্ব চলে গেছে, তাদের সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করা, মানে বাংলাদেশকে আনসেটেল করা। এটা তো সব সময় থ্রেট আছেই, প্রতি ক্ষণে আছে, প্রতি জায়গাতেই আছে, কাজেই এটা সব সময় থাকবে। এই যে সেনাপ্রধানের বক্তব্য, সেটা নিয়ে তিনি তার বক্তব্যটা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, এখানে সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। তিনি প্যাচগোছ নিয়ে কোনো কথা বলেন নাই। তারপরে বিবিসি বাংলা আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন করেছেন যে হুমকিটা কি আপনি বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ থেকে? প্রধান উপদেষ্টা বলেছেন অবশ্যই, এটা তো অবভিয়াস, তারা মাঝে মধ্যে ঘোষণা করছেন, বক্তৃতা দিচ্ছেন, অ্যাড্রেস করছেন, আমরা সবাই শুনছি, মানুষ উত্তেজিত হচ্ছে। অবশ্যই মানুষ উত্তেজিত হচ্ছে, কারণ শেখ হাসিনা পালিয়ে থেকে বাংলাদেশের মানুষকে অস্থিতিশীল করবে, মারতে বলবে, বাড়ি ভাঙলে বাড়ি ভেঙে দিতে হবে, জ্বালিয়ে দেওয়ার কথা বলবে, শেখ মুজিবের বাসা ভাঙছে থেকে পৃথিবীর সব বাংলাদেশের সব বাসা ভেঙে দিতে হবে, তো বাংলাদেশ তো উত্তেজিতই হবেই। যাই হোক, বিবিসি বাংলা আবার প্রশ্ন করছেন যে আওয়ামী লীগের বিষয়ে আপনারা বলছেন বা আপনি এখন যেটা বললেন, তাদের দিক থেকে নানা কর্মকাণ্ড আছে, হুমকিটা কোথায়? প্রধান উপদেষ্টা বলেন এই যে অ্যাড্রেস করছে, জাগো, কাজে নামো, ইত্যাদি ইত্যাদি অনেক আহ্বান জানানো হচ্ছে, নানা কর্মসূচি দিচ্ছে, হরতাল করো, অমুক করো, মানুষ কিভাবে নামবে এটাকে বলেন, এটা কি মিষ্টি মুখে চলে যাবে নাকি সব? ঠিকই তো, মিষ্টি খেয়ে কি চলে যাবে? তারা এইসব বলবে মানুষকে নামতে, আর মানুষ কি সব চুপচাপ করে বসে থাকবে? ভাঙা টাঙ্গা যেটা হয়েছে ভালো হয়েছে, একদম সব ঠিকঠাক করছে। তারপরে বিবিসি বাংলা ভারত প্রসঙ্গ টেনে এনে বলছেন যে গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে, দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? প্রধান উপদেষ্টা বলেন যে খুবই ভালো সম্পর্ক, আমাদের কোনো সম্পর্কের অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে আসছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। অবশ্যই দুটি দেশের সাথে পারস্পরিক সম্পর্ক এমনই থাকার কথা। বাংলাদেশে ভারতের সম্পর্ক ভালো না থাকার উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপরে নির্ভরশীলতা এত বেশি, ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুতি হতে পারবো না। তারপর তিনি বলছেন যে তবে মাঝখানে কিছুদিন দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি ম্যাগ দেখা দিয়েছে, এই ম্যাগগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে, অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, সেই ভুল বুঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। ভারত বাংলাদেশকে নিয়ে নানা অপপ্রচার চালে, তো সেটা কি মানে সরকার মাইনা নিবে? বৈশা বৈশা আঙ্গুল চুষবে, বলবে যে না তোমরা অপপ্রচার চালাইতেছো, ঠিক আছে, সারা পৃথিবী বলে সংখ্যালঘু হত্যা করা হইতেছে, মারা হইতেছে, এই হইতেছে, সে হইতেছে, কিছুই হয় না সংখ্যালঘু নিয়ে। তো সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে কি জন্য অবনতি হয়েছে, সম্পর্ক কি জন্য ভালো, দুইটাই
ক্লিয়ার, বক্তব্য একেবারেই ক্লিয়ার। বিবিসি বাংলা আবারও বলেন, ভারত সরকারের আপনার সরাসরি যোগাযোগ হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন যে সবসময় যোগাযোগ হচ্ছে, তারা এখন এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম সপ্তাহে কথা হয়ে গেছে। তাইলে আর কি, এত ফালাফালি করে তো আসলে লাভ নাই। ঠিক আছে, মিডিয়া করতেছে, ভারতের গোয়েন্দা সংস্থা করতেছে, মোদির সাথে তার কথা হয়েছে, বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে। এখানে এটা হতেই পারে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। যাই হোক, ইলন মাস্ক বাংলাদেশে যে আসবেন সেই বিষয় নিয়ে বিবিসি বাংলা প্রশ্ন করেছেন যে ইলন মাস্কের সাথে সম্প্রতি আপনার কথা হয়েছে এবং তাকে আপনি বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন, এটা কি যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা? প্রধান উপদেষ্টা বলেন, এটা মূলত ছিল স্টার্লিং নিয়ে, এটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল। সে বিষয়ে আমরা আলাপ করেছি যে স্টার্লিংকে কানেকশন আমরা নিতে চাই, স্টার্লিংয়ের কানেকশন বাংলাদেশে নিতে চাই। আচ্ছা, যাই হোক, এরপরে আওয়ামী লীগকে নিয়ে আবার প্রশ্ন করেছেন এই বিবিসি বাংলার সাংবাদিক। তিনি বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গিয়েছে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, এটা নিয়ে আপনার অবস্থানটা কি? প্রধান উপদেষ্টা বলেছেন, এই যে ঐক্যমত্য, আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐক্যমত্যে, সবাই মিলে যা ঠিক করব আমরা তাই করব। একদম ক্লিয়ার কার কথা। ওই যে শেখ হাসিনা রাজনীতি করবে না করবে, এই সরকার তো রাজনৈতিক দল না, এটা সবাই বলে। তো সবাই যদি ঐক্যমত্য হয় শেখ হাসিনাকে রাজনীতি করবে, বাংলাদেশে শেখ হাসিনাকে ভারত থেকে সুন্দর করে নিয়ে এনে আত্মীয়তা করে যদি রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো প্রবলেম থাকবে না, অন্য কারো প্রবলেম থাকবে না। বিএনপি গত 16 বছর 17 বছর যাবৎ শেখ হাসিনার বুলডোজার খেয়েছে, গুতা খেয়েছে, কিল খেয়েছে, লাথি খেয়েছে। এখন বিএনপি যদি চায় জামাত ইসলামের আইনে রাজনীতি করাক, সেটা তো সমস্যা নাই। এটা জামাত ইসলামও মাঝে খুব প্রীতি করছিল, তো সেটা ছাড়া তারা করতে চাইলে করতে পারে। এই দুইটা এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, তো তারা ডিসাইড করুক, অসুবিধা কি নাকি? তারপরে বিবিসি বাংলা আরেকটু প্রশ্ন করেন যে রাষ্ট্রপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্কটা কেমন? তিনি বলেছেন যে আমার সাথে সম্পর্ক ভালো, যখন প্রয়োজন হয় তখন যাই কথা বলি, সারাক্ষণ গিয়ে তার সাথে ডিস্টার্ব করার তো কোনো প্রয়োজন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসেরও তো কাজ আছে, তাই না? এটা হচ্ছে শেষ। আরেকটা বলেছেন বিবিসি বাংলা বলেছেন, কিন্তু এটা একটা রাজনৈতিক পদ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন যে তিনি যে রাষ্ট্র ক্ষমতা আছেন এটা একটা রাজনৈতিক পদ। তো প্রধান উপদেষ্টা এর প্রেক্ষিতে বলেছেন এটা টেকনিক্যালি হলে হবে, আমি তো এই পদে আসতেও চাই নাই, আমাকে অনুরোধ করেছে, বহুবার করেছে, তারপর আমি শেষ পর্যন্ত সম্মতি হয়েছে, সেটার দায়িত্ব নিয়েছি। রাজনৈতিক পদ যদি হয়ে থাকে, এটা বাই ডেফিনেশন আমি রাজনীতি করি না। তার জন্য তারপরে তিনি বলেছেন এই যে তিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, সেটা হচ্ছে এ কাপ অফ টি হিসেবে তিনি এই ক্ষমতায় আছেন। তো সর্বোপরি আমি যে তার পুরা বক্তব্যটা নিয়ে যে বিশ্লেষণটা করলাম, এই জায়গায় আমি কোনো দোষের কিছু দেখছি না, বরঞ্চ দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস একদম ক্লিয়ার কাট কথা বলেছেন, তার কথাবার্তায় কোনো সমস্যাও আমি দেখছি না। কিন্তু অনেকেই ক্রিটিক করছেন, বিশ্লেষণ করছেন, এখানে তারেক জিয়ার সাথে দ্বন্দ্ব দেখছেন, এখানে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্ব দেখছেন। আসলে কি তাই? আমি কোনো দ্বন্দ্ব দেখছি না, বরঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে এগিয়ে যাচ্ছেন, তার যে সোজা পথ চলা, সেই জায়গায় তিনি অবিচল আছেন। এটা সেনাবাহিনী হোক, এটা তারেক জিয়া হোক, এটা অন্য কেউ হোক, কারণ নির্বাচন তিনি দিয়ে দিবেন, তারপরে তারেক জিয়া রাষ্ট্র ক্ষমতা আসবে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। এখানে তো কোনো বিচ্যুতি হওয়ার কিছু নাই, এখানে তারেক জিয়ার সাথে দ্বন্দ্বর কি আছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান যেই জায়গায়, সেই জায়গায় আসলে ওই সেনাপ্রধান অথবা তারেক রহমান অথবা জামাত ইসলামের আমির অথবা অন্য কোনো কেউকে মিলাইলে হবে না আসলে ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ গোনা বি ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্লেস, যে অবস্থান, সেটা তার নিজ গুণে হোক, নিজ দক্ষতায় হোক, বা অন্য কেউ তৈরি করে দেখ, যেভাবেই হোক তার অবস্থান অনেক উপরে, অনেক হাইটে চলে গেছে। এখানে ওই দলের বা অন্য কেউর মিলাইলে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই রাষ্ট্র ক্ষমতা আছে বিদায় বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তী সরকারটা টিকে আছে। তা না হইলে শেখ হাসিনা আওয়ামী লীগেরদের গুতায় পিটায় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখন বাংলাদেশে টিকতে পারতো না। পুলিশের যেই ভিতরে যেই পরিমাণ আওয়ামী লীগার আছে, তাদের প্যাচে, তাদের পিটায় তাও কেউ টিকতে পারতো না। এখন সবাই বড় বড় কথা বলেন, বড় বড় অবস্থান নেন, চান যে ডক্টর মোহাম্মদ এখনই চলে যাক, এখনই একটি নির্বাচন দিয়ে দেখ, আপনাদেরকে সবাইকে ক্ষমতা দিয়ে দেখ, ভাগবটোরা করে, বাবা তোমার ফরেন মিনিস্ট্রি, তোমার অর্থমন্ত্রী, তুমি আইনমন্ত্রী, তুমি হেলথ মিনিস্টার, তুমি এই সব দলকে ভাগবটোরা করে দিয়ে দেখ, আর ডক্টর মোহাম্মদ ইউনূস বসে বসে আঙুলটা চুষুক। এটাই চায় বাংলাদেশের জনগণ নাকি, না রাজনৈতিক দল? ভাই আমি বুঝি না বাংলাদেশের রাজনীতি এত সমস্যা কেন?
এই জায়গা থেকে বাংলাদেশ বেরও কোনোদিন হতে পারবে না, আমার মনে হয় না যার বের হতে পারবে। এত বড় একটা ধাক্কার পরে, এত কিছুর পর, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দলের ভিতরে, কালচারটার ভিতরে যে কাস্টার থাকে সেটা যেন পরিবর্তন হয়, যে লেয়ারটা আছে সে আগের লেয়ারই উপরে এখনো পড়ে আছে। এই জায়গা থেকে বাংলাদেশ পরিবর্তন না হলে বাংলাদেশের মানুষের কপালে আরও দুর্যোগ দুর্দশা থাকে, আসবে, এটা একদম নির্দ্বিধায় আমি বলতে পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।